সকাল বাজে 10টা। ইদানিং নিধির বাবাও দেরি করে ঘুম থেকে উঠে। সকালবেলা আমি অনেক সকালে ঘুম ভেঙে যায়, কিন্তু একা একা নাস্তা খেতে ভালো লাগে না, আর নাস্তাটা একটু দেরি করে বানাই যেহেতু ওরা ঘুম থেকে দেরি করে উঠে। আর নিধির বাবা আর আমি প্রতিদিন সকালে একসাথে নাস্তা করি। এখন আমি ওকে ঘুম থেকে ডেকে উঠালাম যে উঠো, আমার খিদা লাগছে, একসাথে দুজন মিলে নাস্তা খেয়ে নিই। আর এখানে গতকালকের মুরগির তরকারি ছিল, সেই ঝোল দিয়ে আর রং চা বানিয়ে নিলাম, সেটা দিয়েই আমি নাস্তাটা করে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আলমারিতে একটা জিনিস খুঁজতে যেয়ে দেখি পাচ্ছিলাম না, আর পুরা আলমারির কাপড় সব নামাইতে হয়েছে। আর এই শাড়িগুলো আবার এখন বসে বসে আমার বাস করতে হচ্ছে। আর দুপুর প্রায় 12টা বাজতেছে, আমি রান্নাও করব, আর মেজাজটা এত গরম হয়ে গেছিল, আলমারির কাপড় সব উল্টাপাল্টা করে সব নামিয়ে সব আবার গুছাতে হলো। এগুলো যদি আবার না গুছায় রাখি তাহলে আবার ভালো লাগবে না। শাড়িগুলো উপরে থেকে আবার নিচে রাখলাম। আর এখানে বেশিরভাগ শাড়ি কিন্তু আমার শাশুড়ির দেওয়া, আর আমার মার হাতেরও শাড়ি আছে এখানে, মার শাড়ি। এগুলো আমি সব স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। অনেকে বলেছে যে শাশুড়ির স্মৃতি হিসাবে অনেক কিছু নেওয়ার জন্য ম্যাক্সি, উনি অনেক ম্যাক্সি পরে, কিন্তু আমি কখনো ওইটা চাইনি, কারণ আমার শাশুড়ির হাতের স্মৃতি আমার অনেকই আছে। উনি আমাকে অনেক শাড়ি গিফট করছে, সেই শাড়িগুলাই আমার মনে হয় আমার শাশুড়ির হাতে আমার শেষ স্মৃতি। যাই হোক, এই শাড়িগুলো আমি দেখাচ্ছিলাম যে কোনটা আমার মার আর কোনটা আমার শাশুড়ির। এই শাড়িগুলো আমি সব যত্ন সহকারে রেখে দিয়েছি। এটা আমার মার শাড়ি, আর এগুলো আমার মেয়েদেরকে দেখাচ্ছিলাম যে দেখো, এই যে তোমার দাদি তোমার নানির শাড়ি, এগুলা স্মৃতি হিসাবে রেখে দিবা। আর আমার মেয়েরা অনেক যত্ন সহকারে রাখে, কারণ ওরা বলে যে নানির আর দাদির শাড়ি এগুলা রেখে দিবা। এই যে এটা কিন্তু আমার মার শাড়ি। এই যে আমি এখন শাড়িটা নিয়ে গন্ধ শুনছিলাম যে আমার মায়ের গন্ধ। আমার এত মানে কষ্ট লাগছিল শাড়িগুলো দেখে, মনে হয় কি যে আমি আমার মাকে জড়ায় ধরে রেখেছি। যাই হোক, এই যে এগুলো আমার শাশুড়ির দেওয়া। যাই হোক, আমার নখটা বড় হয়ে যায়, এক পায়ে নখ বড় হয়ে যায় কাটতে গেলে, আরেক পায়ের নখ বড় হয়ে যায়। তো আমার মেয়ে আবার আমার নখগুলা কেটে দিচ্ছে, আমি আবার পায়ের নখগুলা কাটতে পারি না, এই জন্য ও আমাকে কেটে দেয়। পায়ের নখ কাটতে যেয়ে আমার শাশুড়ির কথা মনে পড়লো। আমার শাশুড়ির পায়ের নখ আর হাতের নখ আমি এভাবে কেটে দিতাম, আর অনেক ভয় পেতাম, কারণ একটুখানি নড়াচড়া করলেই মনে হতো যে কেটে যাবে। যাই হোক, এখন আমার মেয়ে আমার পায়ের নখ কেটে দিচ্ছে। ও আবার বলতেছিল যে তোমাকে আমি নেল পালিশ পরাই দিই। আমি আবার বারণ করতেছিলাম যে না, তুমি পরায়ও না, আমি নামাজ পড়বো। ও আবার বললো যে যখন পড়বা তখন রিমুভার দিয়ে উঠাই ফেলো। আর এই যে মেয়ে এখন নখটা সাইজ করে কেটে দিচ্ছে। আমি আবার বলতেছিলাম যে তাড়াতাড়ি করো, দুপুরে রান্না করতে হবে। আর এখন দুপুরে রান্না দেরি হলেও অত একটা টেনশন নাই, কারণ মেয়েরা ঘুম থেকে উঠেই বেলা করে, তাই ভাবলাম যে ওরা দুপুরে খেতে খেতে 3টা বাজে, রান্নাও আমার করতে বেশি টাইম লাগে না। কোটাকাটি করতে যতটুকু সময় লাগে, আর রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর ফ্রিজে গরু মাংস ছিল, নিধির বাবা আবার অনেক দিন ধরে বলছিল জুরা মাংস রান্না করো, জুরা মাংস রান্না করো, তাই ভাবলাম যে ওর জন্য একটু গরুর মাংস বের করে জুরা মাংস রান্না করে দিব। এটা আমরা আজকে খাবো না, 3-4 দিন যখন জাল হবে তখন ওকে দিব। আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করতেছি। ওরা কেন জানি বাচ্চারা এবার গরুর মাংস খেতেই চাচ্ছে না, ওদের নাকি গরুর মাংস খেতে ভালো লাগছে না। বলছে যে এখন তোমরা গরুর মাংস রান্না করো না আম্মু, মুরগি রান্না করো, মুরগির মাংস। তাই ভাবলাম যে এই গরুর মাংসটা ভিজিয়ে রাখি, নিধির বাবা যেহেতু খেতে চাচ্ছে এর জন্য ভাবলাম যে গরুর মাংসটা ভিজিয়ে রাখি আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করে ফেলি। এই মাংসটা কষায় রেখে দিলে, প্রতিদিন একটু একটু করে জাল দিলে পুরা ঝুরা মাংস হয়ে যাবে। সেই ঝুরা মাংসটা খেতে অনেক ভালো লাগবে। আর আমার মার হাতের এই ঝুরা মাংসটা অনেক পছন্দ করতো নিধির বাবা। আমার মা একটা কিভাবে জানে সাদা তরকারি রান্না করতো, মানে ঢাকায় কুটিরা রান্না করে সেভাবে রান্না করতো, সেটা আমি আসলে শিখি নাই। আমার খালাও, মেজো খালাও অনেক সুন্দর করে রান্না করতো। একবারই রান্না করলে মনে হয় 10 বারই পর্যন্ত গন্ধ চলে যেত, এত সুন্দর একটা গন্ধ মাংসের। আসলে আমি সেভাবে পারি না। আর আমার শাশুড়ির কথা তো বললেই হয় না। আমার শাশুড়ি কোরবানি মাংস যখন পেত 3-4 রকমের রান্না করতো, আর রাঁধুনি দিয়ে একটা মাংস রান্না করতো। সেই মাংসটা আমি আর আমার ভাসুর আর আমার শাশুড়ি খেতাম। তো আমি যখনই কোরবানি দিন আসতো, মানে ঈদের দিন আসতো, তখন আমি আমার শাশুড়িকে বলতাম যে ওই
রাঁধুনি দিয়ে মাংসটা রান্না করবেন না? তা আমার শাশুড়ি আবার বলতেন যে হ্যাঁ রান্না করব। তো রান্না করে উনি ওনার ছেলের জন্য আর ওনার জন্য রেখে আমাকে বাটিতে ভরে দিয়ে দিত। তখন আমি আলাদা ছিলাম। তো আমার শাশুড়ি যখন অসুস্থ হইল তখন আমি ওনার সাথে ছিলাম। তো এখন তো আমার শাশুড়ি নাই, এর জন্য আবার আমি আলাদা বাসায় আর কি থাকি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে এখানে আমি মুরগির জন্য মাংস কষাই নিচ্ছি। সাধারণত যেই মুরগি তরকারি রান্না করার জন্য যেই মশলা দেয় সেগুলাই দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দারচিনি, এলাচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি। এখন আমি মাংসগুলা দিয়ে দিব। এখানে আবার আচারগুলা দেখতেছিলাম। নেহা আবার ওর মামি যে আচারগুলা এনেছে সেই আচারগুলা খাচ্ছে প্রতিদিন। আসলে ওর এত আচার পছন্দ, খুবই আচার পছন্দ, মানে ও ভাত নিয়ে খুব অনীহা করে, ভাত খেতে চায় না। আচারটা দিলে কি হয়, একটু ভাতটা খায়। এখন আমার একটু টেনশন মুক্ত, যেহেতু আচার আছে, ওকে যদি একটু ভাজি দিয়েও রান্না করি তো সেটাও ও আচার দিয়ে খেয়ে নেবে। আর এই যে আমি প্রায় 3-4 বছর হয়ে গেছে আলাদা বাসায় আসার পরে আমি কখনো জর্দা রান্না করিনি। আসলে আমি কখনোই জর্দা রান্না করিনি। আমার মেয়ে তো প্রায় 1 বছর ধরে আমাকে বলছিল যে আমাকে একটু জর্দা রান্না করে দাও, জর্দা রান্না করে দাও। তা আমি ভয় না কখনো রান্না করিনি। তো আজকে রান্না করে দেখলাম মাশাআল্লাহ এত মজা হয়েছে আর অনেক ঝরঝরা হয়েছে। এখানে আবার নিধির বাবা ছোট মিষ্টি আনতে গেছিলো, সেটা পায় নাই, বড় মিষ্টি এনেছে, সেটা আমি আবার টুকরা করে দিয়ে দিলাম। এখন আমি মেয়েকে দিয়ে দিব, ওরা খেয়ে দেখবে যে কেমন হয়েছে। আসলে আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে এত সুন্দর হয়েছে, ভাবি নাই যে এত মজা হবে। আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। মোবাইলে কিন্তু কালারটা সেরকম আর কি ফুটে নাই। আর রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ অনেক ব্যস্ত থাকি আর শরীরেও বেশিরভাগ ভালো থাকে না, তাই রেগুলার ভিডিও দিতে পারি নাই।